জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত 5 আগস্ট ঘোষণা। কাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, মন্তব্য আমির খসরুর। ফ্যাসিস্টদের ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান নজরুল ইসলাম খানের। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন কাল। কক্সবাজারের রশিদনগরে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক সহ 5 জন নিহত। রেল কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার। শিগগিরই জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিস্তারিত জানানো হবে বলেও তার পোস্টে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে আর আন্দোলন করতে হবে না, আশা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের। সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র্যালির সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তার দালিলিক একটা প্রমাণ থাকা দরকার, আর এজন্যই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, এর রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এই ঘোষণাপত্রে সবগুলো দলের স্বাক্ষরের প্রয়োজন পড়বে কিনা তা সময় বলে দেবে। তিনি জানান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভবিষ্যৎ বাংলাদেশের জন্য জরুরি তার সবই এই ঘোষণাপত্র বা সনদে সন্নিবেশিত থাকবে। এই ঘোষণাপত্রে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের স্বীকৃতি থাকতে পারে বলেও আভাস দেন তথ্য উপদেষ্টা। বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। গত 1 বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। জুলাই সনদ ও ঘোষণাপত্রের মাধ্যমে তা কিছুটা পূরণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে এনসিপির বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনে মানুষের মধ্যে অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও জীবনমানের পরিবর্তনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা 1 বছরে পূরণ সম্ভব হয়নি। মানুষের এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে জাতীয় নাগরিক পার্টি গঠন করা হয়েছে। রোববার 1 দফা ঘোষণার বর্ষপূর্তিতে বিকাল 4টায় জাতীয় শহীদ মিনারের জনসভা থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। সেখানে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এ সময় জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন এনসিপির আহ্বায়ক। বলেন, এই সনদের ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন আয়োজিত হবে। এছাড়া বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয় কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্মরণ সভায় আমির খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের মানুষের যে আশা জেগেছে তা ধারণ করতে না পারলে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনীতি না বদলালে কোনো সংস্কারেই কাজ হবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ। তিনি বলেন,
সংসদীয় গণতন্ত্রের মাঝে চেক অ্যান্ড ব্যালেন্স সব আছে। বিগত দিনে অনেক কিছু কাজ করেনি এটা স্বীকার করে আমির খসরু বলেন, গত 15 বছর শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াগুলো শেষ করে গেছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যেই সমস্ত দেশে বিপ্লব উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে, সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে, বিভক্তির মধ্যে গেছে, এবং অর্থনৈতিকভাবে সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনরুত্থান চেষ্টার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক শেষে এ আহ্বান জানান তিনি। বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের সুবিধাভোগীরা রয়েছে। এজন্য আওয়ামী লীগ পুনরুত্থানের চেষ্টা করছে বলে জানান তিনি। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের পরাস্ত করা সম্ভব হবে। নজরুল ইসলাম খান বলেন, পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া বিএনপি নির্বাচন চায় না, তবে নির্বাচন নিয়ে অহেতুক বিলম্বও চায় না তার দল। বিএনপি, জামাত, এনসিপি সবাই নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, দল গোছানোর জন্য কেউ কেউ নির্বাচনে কিছুটা বিলম্ব করার চেষ্টা করছে। ক্ষমতায় গিয়ে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে তরুণ প্রজন্মকে তা প্রতিহতের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শেখ হাসিনা ও মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে তেজগাঁও কলেজকে পরাজিত করে বিজয়ী হয় এদেন মহিলা কলেজের বিতর্কিকরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কঠিন কাজ বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে যে বাহিনীর সদস্য জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি জানান, রায়ের বাজার বধ্যভূমিতে 114 গণকবরের মরদেহ তোলার সিদ্ধান্তের কথা। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে লাইভ সম্প্রচার করা হতে পারে, এই তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ আদেশ দেন। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছে। এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজ সাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কক্সবাজারের রামু উপজেলায় রেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক সহ 5 জন নিহত হয়েছেন। দুপুর 12:30টার দিকে উপজেলার রশিদনগরের পানির ছড়া ভারুয়াখালী রেল ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছে 2 নারী ও 1 শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি পানির ছড়া ভারুয়াখালী সড়কের রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 4 জন ও হাসপাতালে নেয়ার পথে 1 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রেল লাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। তারা রেল কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন। দীর্ঘ সময় ধরে রেল লাইন অবরোধ থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়দের অভিযোগ, রশিদনগরের এই রেল ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে কোনো গেট বা গেটম্যান নেই।
ফলে প্রায় সময় এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে। আওয়ামী লীগ সরকারের বৈষম্য ভাঙার আন্দোলনে বারুদ জ্বলেছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেই আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও প্রত্যাশার পালে কতটুকু হাওয়া লেগেছে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে? বাজেটে কি পেল এমন প্রশ্ন ঘুরছে। সংশ্লিষ্টরা বলছেন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। বিশেষজ্ঞরা বলছেন সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সরকারের বিশেষ বরাদ্দ পেলে তবেই সার্থক হবে জুলাই বিপ্লব। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। শহীদ আবু সাঈদ শুধু একটি নাম নয়, গণ অভ্যুত্থানের একটি ইতিহাস। বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্নে প্রাণ উৎসর্গ করেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী। সাঈদের আত্ম উৎসর্গই যুগান্তকারী পরিবর্তনের বার্তা দিয়েছিল। ক্ষমতায় এসেছে অগ্রযাত্রা সরকার, তবে প্রশ্ন উঠেছে এই বাজেটে কি পেল সাঈদের বিশ্ববিদ্যালয়? আমরা এখন পর্যন্ত যে সকল অবকাঠামোগত উন্নয়ন এই বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত হয় নাই, আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যথাযথ মনোযোগ দিবে। এই বাজেট থেকে আমাদের হলে যদি কিছু বাজেট দেওয়া হয়, আমাদের থাকার প্লাস আমাদের পড়াশোনা আবার আমাদের হলে খাবারের, আমাদের জন্য অনেক ভালো হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, সুশীল সমাজও জানতে চায় আহতদের চিকিৎসা, নিরাপত্তা এবং শিক্ষায় কেমন বরাদ্দ। ন্যায্য চাহিদা পূরণ না হলে শহীদের আত্মত্যাগ কি বৃথা যাবে? তবে সংশ্লিষ্টরা বলছেন বিশ্ববিদ্যালয়কে শিক্ষার বাতিঘর করতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। ভৌত অবকাঠামো শিক্ষা গবেষণার জন্য এবং আবু সাঈদের স্বপ্ন পূরণের জন্য আমি মনে করি এই 25-26 বছরে এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ একটা স্পেশাল বাজেট দেওয়া উচিত। একটা সুইমিং পুল করব, একটা আমরা জিমনেশিয়াম করব, আমরা একাডেমিক ভবন করবে আরও দুটা, আমাদের শিক্ষকদের কর্মকর্তাদের আবাসিক ভবন হবে আরও দুটা। তো এই যে আমাদের পরিকল্পনাগুলো, এটা এই 1000 কোটি টাকার মধ্যে অলরেডি সাবমিট করা হয়েছে। 2026-27 অর্থবছরে অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 1000 কোটি টাকার প্রকল্প তৈরি করলেও শিক্ষার্থীদের দাবি শহীদ সাঈদের নামেই স্থাপন হোক একটি গবেষণা কেন্দ্র, বরাদ্দ বাড়ুক উন্নয়নে, নয়তো ন্যায়ভিত্তিক বাংলাদেশ কেবলই থাকবে কাগজে কলমে। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। স্বপদে বহাল সহ 7 দফা দাবি জানিয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আল আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তারা অভিযোগ করেন আল আরাফা ইসলামী ব্যাংকের 547 জন স্থায়ী অস্থায়ী কর্মকর্তাকে আইন বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা 64 জেলার ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। জানান বেশিরভাগ কর্মকর্তার চাকরির বয়স 3 থেকে 4 বছর। গত 20 জুলাই ব্যাংক কর্তৃপক্ষ সারা দেশের বিভিন্ন শাখা থেকে 547 জন কর্মকর্তাকে অফিসিয়াল মেইলে একসাথে চাকরিচ্যুত করেন। যদিও চাকরিকালে ব্যক্তিগত আচরণ কিংবা দায়িত্বে অবহেলা নিয়ে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ নেই বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। দীর্ঘ 3 মাস 2 দিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকার শুরু হয়েছে। শনিবার মধ্যরাত থেকে মাছ আহরণ শুরু হওয়ায় খুশি মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় মাছ ধরায় নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। মধ্যরাত থেকে যথারীতি মাছ শিকার শুরু হবে। এবার হ্রদে আগের তুলনায় আরও অনেক বেশি মাছ আহরণ করতে পারবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা। মাছের প্রজনন মৌসুমে প্রতি বছর কাপ্তাই হ্রদে 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণের শিকার অসুস্থ শিশুর চিকিৎসা ও খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গার শিক্ষার্থী রাইসামণি পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিমান বাহিনীর প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন যশোর মতিউর রহমান ঘাটের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ জিয়াদুল ইসলাম। জাতীয় সংসদের সাতক্ষীরা 3 ও 4 আসনে সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদে মানববন্ধন হয়েছে শ্যামনগরে। উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে এতে বক্তব্য রাখেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম।
জুলাই 15 জাগরণ উপলক্ষে সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন হয়েছে বরিশালে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে বগুড়ায়। শহরের সাতমাথায় এই কর্মসূচি পালন করে জাতীয় শিক্ষক ফোরাম। বিএনপির কর্মী সভা হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে। মাঝুখান উচ্চ বিদ্যালয় মাঠে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটির প্রথম সভা হয়েছে খাগড়াছড়িতে। সকালে রেড ক্রিসেন্ট ভবনে এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন হয়েছে কুড়িগ্রামে। জেলা প্রশাসক কার্যালয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, 5 আগস্ট ঘোষণা। কাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, মন্তব্য আমির খসরুর। ফ্যাসিস্টদের ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান নজরুল ইসলাম খানের। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন কাল। কক্সবাজারের রশিদনগরে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক সহ 5 জন নিহত। রেল কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।